কক্সবাজারে আমি এবং আমার স্যার একটি হোটেল রুম ভাড়া নিয়েছিলাম। সেখানে আমরা একটি প্রজেক্টের কাজ করতে গিয়েছিলাম। স্যার আমি একসাথে একই রুমে একই বেডে রাত্রে শুয়েছিলাম। স্যারকে আমি খুব বিশ্বাস করতাম। ব্যক্তিগতভাবে স্যারকে আমি যতটুকু চিনি, স্যার এতটা খারাপ না। মনের মধ্যে স্যারের প্রতি অনেক বিশ্বাস ছিল। স্যার আমার সাথে কোনোদিন খারাপই করবেন না। কিন্তু সেদিন রাতে আমার সমস্ত বিশ্বাস তছনছ হয়ে গিয়েছিল। রাত যখন গভীর হল তখন আমি স্যারের আসল রূপটা দেখতে পেলাম। গভীর রাতে ঘুমের ঘোরে স্যার আমার সাথে অনেক বাজে আচরণ করার চেষ্টা করছে। আমি তখন আধ ঘুম অবস্থায় ছিলাম। যখন স্যার আমার এখানে পরিপূর্ণ দখল নিতে চাইল তখন আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলতেই যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি তোমরা অনেক মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শুরু করার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি রূপালী চক্রবর্তী। তবে আমার ডাক নাম রূপালী, সবাই আমাকে রূপালী নামে চিনে। আমার বর্তমান বয়স 23। বর্তমানে আমি একজন প্রতিষ্ঠিত মডেল অভিনেত্রী। কিন্তু এই মডেল অভিনেত্রী হয়ে ওঠার পিছনে একটি বেদনাদায়ক ঘটনা রয়েছে। আজকে তোমাদের সামনে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আমার বাস্তব জীবনের একটি গল্প। তবে গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। আমার দুষ্টুমিষ্টু বন্ধুরা, খুব ছোটবেলা থেকেই আমি একজন বিখ্যাত মডেল হওয়ার স্বপ্ন ছিল। স্বপ্নটা যেন এক পর্যায়ে আমার নেশায় পরিণত হয়ে গেল। মনের মধ্যে সবসময় কল্পনা জল্পনা করতাম, কিভাবে আমি একজন বিখ্যাত মডেল হতে পারি, দেশের নামকরা মডেল হতে পারি। খুব ছোটবেলা থেকেই স্বপ্নটা মনের মধ্যে পোষণ করতে থাকি। স্কুলে পড়ার সময় আমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করার চেষ্টা করতাম এবং ভালো নৃত্য করার চেষ্টা করতাম। আর সবসময় একজন মডেলের গুণাগুণ থাকা দরকার। ওই সবগুলো বৈশিষ্ট্যই আমি অর্জন করার চেষ্টা করতাম। আমি দেখতে অনেক সুন্দর, সুদর্শন এবং স্মার্ট ছিলাম। সবচেয়ে আমার চেহারার মধ্যে আকর্ষণীয় একটা ভাব ছিল যা আমাকে মডেল হতে সাহায্য করেছিল। আর তাছাড়াও কেউ আমাকে দেখলেই মডেল বলে ডাকত। আসলে মডেল হওয়ার যে ফিটনেসের প্রয়োজন ছিল তার সম্পূর্ণ যোগ্যতাই আমার ছিল। কিন্তু আমি গ্রামে থাকতাম, গ্রামের স্কুলে পড়ালেখা করতাম, যে কারণে স্বপ্নটা কখন যে বাস্তব হবে তা নিয়ে শুধু কল্পনা করতাম। তবে চেষ্টা করে যাইতাম অবিরত। মনের মধ্যে শুধু কল্পনাই করতাম কখন কোনো সময় আমি একটা নামি দামি মডেল হতে পারব। এসব চিন্তা করতে করতে আমি রাতে বসে বসে টিভি দেখছিলাম আর ভাবছিলাম। ঠিক এমন সময় আমার আব্বু আমাকে ডাক দিয়ে বলল, মা রূপালী, একটু এদিকে আয় তো। আমি বাবার কাছে গেলাম। তারপর বাবা আমাকে বলল, মা রূপালী, অনেক দিন হল তোর বোন শেফালিকে দেখি না। তুই তো এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছিস, এবার তোর বোনের বাড়ি থেকে একবার বেড়াই গা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। বাবার কথা মতো পরের দিন আমি আমার বোনের বাসায় ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। ট্রেনে উঠলাম। আমার সাথে একটি মধ্যবয়সী লোক ট্রেনে উঠল। একই সিটে লোকটি আমাকে দেখে হা করে তাকিয়ে রইল। কিন্তু লোকটির সাথে কোনো কথা বললাম না। হঠাৎ করে লোকটির ফোনে একটি ফোন আসে। শুনলাম লোকটি কথা বলছে কারো সাথে। লোকটির কথা শুনে মনে হচ্ছে লোকটি কোনো একটি মডেলিং এজেন্সির পরিচালক অথবা প্রযোজক। লোকটি আমার ঠিক পাশের সিটে বসেছিল। লোকটির কথা শুনে পরিষ্কার হয়ে গেলাম যে লোকটি একটি মডেলিং এজেন্সির পরিচালক। তারপর আমি ভাবলাম লোকটির সাথে একটু পরিচিত হয়ে নিয়ে। আমি জিজ্ঞেস করার আগেই লোকটি আমাকে জিজ্ঞেস করল, এই যে ম্যাম, আপনার নাম কি? আমি বললাম, স্যার আমার নাম রূপালী চক্রবর্তী। তারপর লোকটি আমাকে বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তুমি কি করো? আমি বললাম, স্যার আমি এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছি। তারপর লোকটি তোমাকে জিজ্ঞেস করল, ভবিষ্যতে তুমি হতে চাও? আমি বললাম, স্যার ভবিষ্যতে আমি একজন বিখ্যাত মডেল হতে চাই। তখন লোকটি আমাকে বলল, বাহ, খুব সুন্দর উদ্দেশ্যটা তোমার। আর তোমার চেহারা যে সুন্দর, যে আকর্ষণীয়, নিশ্চয়ই তুমি মডেল হওয়ার অধিকারী। আমি লোকটির কথায় আমার প্রশংসা শুনে আমি কিছুটা হেসে উঠলাম। তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি করেন? লোকটি একটি হাসি দিয়ে বলল, এই নাও আমার কার্ড, এখানে বিস্তারিত লেখা আছে। লোকটির কার্ডটি দেখে আমি চমকে গেলাম। আমি এতদিন মনে মনে যাকে খুঁজছিলাম
সেই আজকে আমার সামনে হাজির। কার্ডটিতে স্যারের নাম লেখা ছিল শুভঙ্কর চক্রবর্তী। আমিও স্যারকে বললাম, স্যার আপনার নাম অনেক সুন্দর। তারপর স্যারের সাথে আস্তে আস্তে ফ্রি হতে শুরু করলাম। একটু একটু করে কথা বলতে বলতে স্যারের সাথে আমি বেশ মাতিয়ে ফেললাম। এভাবে স্যারের সাথে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ করে সিগন্যাল পেলাম, ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসলো। স্যার আমি উঠে নেমে গেলাম। নেমে যাওয়ার সময় স্যার আমাকে বলল, রূপালী, তোমার যদি মডেল হওয়ার খুব ইচ্ছে থাকে তাহলে এই কার্ডের ঠিকানা অনুযায়ী এসো, আর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ রাখবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আর আমাকে ফোন দিও। তাহলে আমি তোমাকেই বলে দেব তোমাকে কোথায় আসতে হবে। যদি তোমার একান্ত ইচ্ছা থাকে তাহলে কেবল আমার সাথে যোগাযোগ করতে পারো। স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বোনের বাসায় চলে গেলাম। বোনের বাসায় এসে রাতের বেলায় খাবার দাবার শেষে যখন শুতে যাব, তখন স্যারের কথা মনে পড়ল। তারপর কার থেকে নাম্বারটি নিয়ে স্যারকে একটি ফোন দিলাম। মনে হচ্ছে স্যার আমার ফোন পেয়ে অনেক খুশি। এভাবে স্যারের সাথে আমি প্রায় 2 থেকে 3 মাস কথা বললাম। তারপর স্যার একদিন আমাকে হঠাৎ করে বলল, রূপালী, মডেলিং হওয়ার একটা সুযোগ এসেছে আগামীকালকে। আমাদের এখানে মডেল সিলেক্টেড প্রতিযোগিতা চলবে। আশা করি তুমি সেখানে আসবে যদি পরিচালনা পর্ষদ এবং তোমার যোগ্যতা, তোমার সবকিছু মিলে যায়। তাহলে তুমি সেখানে মডেলিং হওয়ার চান্স পেয়ে যাবে। স্যারের কথা শুনে আমি মহা খুশি হয়ে গেলাম। আমি বললাম, স্যার অবশ্যই আসব। তারপর নির্দিষ্ট দিনে আমি চলে গেলাম ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে গিয়ে দেখি আমার মতো সেখানে অনেকেই ইন্টারভিউ দিতে আসছে। কিন্তু সেখানে গিয়ে দেখি ইন্টারভিউতে প্রধান ভূমিকা পালন করছে সেদিন যে আমার সাথে ট্রেনে পরিচিত হয়েছিল, যে লোকটাই, তাকে দেখে আমি খুব একটা সাহস পেলাম, মনের মধ্যে ভরসা পেলাম। ভাবলাম আমার মডেলিং এর স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। আমি আরেকটি কথা বলে দিই, সেদিন ইন্টারভিউতে যাওয়ার সময় আমি এমনভাবে নিজেকে প্রদর্শন করেছিলাম, অর্থাৎ সাজগোজ করেছিলাম, যেন আমাকে দেখে স্যারের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয় এবং আমাকে তার এজেন্সিতে মডেলিংয়ের কাজ করার সুযোগ করে দেয়। বসে থেকে অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার সিরিয়াল আসলো। আমি স্যারের দরজার পাশে গিয়ে স্যারকে নমস্কার দিলাম। স্যার আমার নমস্কারের উত্তর দিল। আমি বললাম, স্যার আসতে পারি? স্যার বলল, জি আসুন। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম। তারপর স্যারকে বললাম, স্যার বসতে পারি? স্যার বলল, জি বসুন। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রূপালী চক্রবর্তী। যদিও স্যার আমার নাম জানে, তারপরেও ইন্টারভিউ বোর্ডে সবাইকে দেখাতে গিয়ে স্যারের এই নাটকটা করতে হলো। স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর, খুব মিষ্টি নাম তো তোমার। পড়ালেখা কতটুকু করেছ? আমি বললাম, স্যার এসএসসি পরীক্ষা দিয়েছি বছর। স্যার বলল, ভালো, তুমি অভিনয় কেমন পারো? এর আগে তোমার কি আর কোনো অভিনয় করার অভিজ্ঞতা আছে? আমি বললাম, স্যার আমি এর আগে কোনো মডেলিং এজেন্সিতে অভিনয় করিনি, কিন্তু আমার শিক্ষা জীবনে আমি হাই স্কুলে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতাম এবং বিভিন্ন শিক্ষামূলক নাটক বা বিভিন্ন অনুষ্ঠানে বেশ ভালো অভিনয়ের পারফর্ম করেছি। সেক্ষেত্রে আমি যতটুকু ভাবলাম, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। স্যার বলল, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু অভিজ্ঞতা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে রূপালী, তুমি কি আমাকে এখন এই মুহূর্তে একটা অভিনয় করে দেখাতে পারবে? আমি বললাম, স্যার অবশ্যই পারব, তবে আপনি আমাকে বলে দেন আমি কোন ধরনের অভিনয় করব। তখন স্যার আমাকে একটি ডায়ালগ শিখিয়ে দিয়ে বলল, এই ডায়ালগ অনুযায়ী তুমি একটু অভিনয় করো। তারপর আমি স্যার এর ওই ডায়ালগ অনুযায়ী অভিনয় করতে শুরু করলাম। অভিনয় শেষে স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে, তোমার অভিনয় দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমার যা ফিটনেস তোমাকে দিয়ে হবে। ঠিক আছে রূপালী, তুমি আগামীকালকে চলে আসবে, আগামীকালকে তোমার প্রথম রিহার্সাল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামীকালকে ঠিক সকাল 10টায় চলে আসব। তারপর স্যারের কথা অনুযায়ী সেদিন প্রথম রিহার্সাল, অর্থাৎ প্রথম স্যার আমাকে কিছু অভিনয়ের কলা কৌশল শেখাবে। এজন্য খুব আনন্দে, খুব উৎসাহের সাথে খুব সুন্দর করে সেজেগুজে একবারে নিজেকে আকর্ষণীয়ভাবে তৈরি করলাম। তারপর স্যার যে রুমে আমাকে রিহার্সাল দেওয়া হবে
সেই রুমে গিয়ে আমি বসে স্যারের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার রিহার্সাল দেওয়ার জন্য আমার এখানে আসল অর্থাৎ আমাকে যেখানে রিহার্সাল দিতে হবে সেই রুমে। আর বাইরের লোক কেউ নেই সেখানে, শুধু স্যার আমি সেখানে একা। তখন স্যার আমাকে বলল, রূপালী, যদি তুমি একজন নামকরা মডেল হতে চাও তাহলে অবশ্যই তোমার মধ্যে বেশ কিছু গুণাগুণ থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় গুণটা সেটা হচ্ছে অভিনয় করতে গিয়ে কখনো আনইজি ফিল করতে পারবে না। সব সময় মনটাকে উদাস উদাস রাখবে। তাহলে দেখবে অভিনয় অটোমেটিক চলে আসবে এবং তুমি ভালো পারফর্ম করতে পারবে। ঠিক আছে রূপালী, আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার, আপনার আশীর্বাদ থাকলেই হবে। তারপর স্যার বলল চলো তাহলে রিহার্সাল শুরু করি। আমি বললাম ওকে স্যার। তারপর স্যার আমাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে অভিনয় শিখতে শুরু করল। আমিও স্যারকে অনুসরণ করতে শুরু করলাম। কিন্তু মাঝে মধ্যে অভিনয় শিখতে গিয়ে স্যার আমার সাথে কেমন জানি আচরণ করে, মাঝে মাঝে খুব বাজেভাবে স্যার আমাকে অভিনয় শিখতে। আমিও স্যারের তালে তাল দিতে শুরু করলাম, কারণ বিখ্যাত মডেল অভিনেত্রী হওয়া ছিল আমার সারা জীবনের স্বপ্ন। তাই আমি এই সব ব্যাপারে কিছুই মনে করলাম না। এইভাবে স্যারের সাথে আমি প্রায় 1 বছর অভিনয় শিখলাম। স্যারের সাথে 1 বছর অভিনয় শিখতে গিয়ে আমি একেবারে স্যারের সাথে ফ্রি হয়ে গেলাম। স্যার যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করতে হয়, আমিও স্যারের সাথে শেয়ার করতাম। এক কথায় স্যার আর আমার মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেল এবং বিভিন্ন সময়ে অভিনয় করতে গিয়ে তার আমার সাথে অনেক ভিন্ন রকম কিছু হতো। তখন আমি যদি উল্টো দিকে যাইতাম তাহলে স্যার মন খারাপ করত। মনে মনে ভাবলাম বিখ্যাত মডেল অভিনেত্রী হতে হলে স্যারকে এরকম সুযোগ সুবিধা দিতে হবে। মনে হয় এটাই নিয়ম, এটা ছাড়া সম্ভব না। কারণ স্যারকে খুশি না করলে স্যার আমাকে কখনো কোনো সুযোগ সুবিধা দেবে না। তারপরেও যতটুকু পারতাম স্যারকে খুশি করার চেষ্টা করতাম। প্রায় 1 বছর পর স্যার আমাকে বলল, রূপালী চক্রবর্তী, তোমার জন্য একটা অফার এসেছে। তুমি কি সেই অফারে কাজ করতে রাজি আছো? আমি বললাম স্যার কি অফার? স্যার বলল, রূপালী চক্রবর্তী, একটা নামকরা কোম্পানির মডেলের কাজ পেয়েছি। আমি চাচ্ছি সেই মডেলের কাজটা তোমাকে দিয়ে করাব। আর এই জন্য তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। তুমি কি রাজি? আমি বললাম জি স্যার, আমি রাজি। এজন্য স্যার আমাকে যে কোনো সত্য আপনি বলবেন সেই শর্ত পূরণ করতে রাজি। স্যার আমার উত্তর শুনে খুব খুশি হল। তারপর স্যার আমাকে বলল, তাহলে যে তোমাকে আমার সাথে 1 সপ্তাহের জন্য কক্সবাজার যেতে হবে। সেখানে বিজ্ঞাপনের লোকেশনটা খুব ভালো করে ট্র্যাক করতে হবে এবং তোমাকে জায়গায় জায়গায় ঘুরে দেখাতে হবে এবং কিছু কলাকৌশল শেখাতে হবে যে কিভাবে বিজ্ঞাপনের শ্যুট করা হবে। আমি বললাম কোনো সমস্যা নাই স্যার, আপনি যেদিন বলবেন আমি সেদিনই যাব। তারপর স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে তুমি তৈরি থাকো, আগামীকালকে আমরা কক্সবাজার যাচ্ছি। আমি বললাম ঠিক আছে স্যার, আমি আগামীকালকে একেবারে রেডি হয়ে চলে আসব। তারপর স্যারের সাথে আমি চলে গেলাম। কক্সবাজার গিয়ে আমরা একটা ভিআইপি হোটেল ভাড়া নিলাম। কিন্তু আমার স্যারের সাথে প্রথম থাকতে খুব অসুবিধা হচ্ছিল। আর তাছাড়া স্যারের সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক, একেবারে ফ্রি, যে কারণে তেমন বেশি একটা ভয় ছিল না। কিন্তু স্যার আমার সাথে যে একেবারে নোংরামি করবে সেটা আমার স্বপ্নের বাইরে ছিল। যদিও একসাথে একই রুমে, একই বেডে, কিন্তু মনের মধ্যে বিশ্বাসটা ছিল অনেক। এছাড়া স্যার আমাকে যাই করুক না কেন অন্ততপক্ষে আমার সাথে করবে না। কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেল সেদিন স্যারের সাথে ব্যাসের করার পর। রাতে ঘুমানোর সময় হঠাৎ করে আমি অনুভব করলাম কেউ যেন আমার উপর হিংসাত্মক আক্রমণ করার চেষ্টা করছে। ভয়ে ভিতরটা কেঁপে গেল। ঘুম থেকে চট করে উঠলাম। উঠে দেখি স্যারের ভয়ানক রূপ অদ্ভুত দানবের মতো অদ্ভুত আচরণ করা শুরু করল। জীবনে প্রথম এরকম ধরনের প্রবলেমে পড়লাম। তারপর স্যারকে আমি অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনতে রাজি না। এই মুহূর্তে আমি নিরুপায় হয়ে তার বাধ্য হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশেষে বাধ্য হয়ে থাকে আমার সব কিছু দিতে হলো। আর সেই জন্মের মত আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কি ভয়ানক স্যারের রূপ! জীবনের প্রথম এত বড় জিনিসটা আমার এখানে নিতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলাম। কোনো কথাই বলতে পারছিলাম না।
কারণ তার ওটা ছিল বিদেশিদের মত। ওই তো বটেই, ছোট জিনিস, তাকে কিভাবে নেই? তারপরেও সে আমাকে কোনোভাবেই ছাড় দিল না। প্রায় 2 থেকে 3 ঘন্টা এলোপাতাড়ি করার পর সে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং তার সমস্ত ইচ্ছা, সমস্ত খায়েশ মিটিয়ে নিল। বন্ধুরা, অবশেষে আমার ভাল লেগেছিল। বন্ধুরা, সেই রাতটি কখন বলতে পারব না। অবশেষে আমাকে মডেল হওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু বিনিময়ে কেড়ে নিয়েছিল আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বন্ধুরা, এখন আমি অনেক বড় মাপের মডেল অভিনেত্রী, কিন্তু সেই দিনটির কথা এখনও মনে পড়লে খুবই অনুশোচনা ভোগী। পরিশেষে আমি তোমাদেরকে বলব বন্ধুরা, তোমরা চলার ক্ষেত্রে বিভিন্ন উপায়ে বিভিন্ন লোকের সাথে পরিচিত হয়ে থাকতে পারো, কিন্তু তোমরা অপরিচিত কাউকে কখনো মন থেকে বিশ্বাস করো না। মন থেকে বিশ্বাস করলে হয়তো আমার মতো তোমাদেরকেও এরকম অবস্থা হতে পারে। অপরিচিত বেশিরভাগ লোকই তোমার কাছ থেকে কোনো কিছু রসিলার সুবিধা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন তাদের সুবিধা নেওয়া হয়ে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। যেমনটা হয়েছিল আমার জীবনে শুধুমাত্র একটা সামান্য মডেল তৈরি করার জন্য। আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার সম্ভ্রম, তার কেড়ে নিয়েছিল। শত কাকুতি মিনতি করেও কোনো কাজ হল না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।